রাজু, রবি, এদিকে এসে আমার ঘুড়িটা নামিয়ে দে না রে। এই আয় এদিকে, বাতাসের তীব্রতার সাথে আমি আর পারছি না রে, এদিকে আয়। বৈশাখীর শুরুর দিকে গ্রামের আকাশটা হঠাৎ মেঘে ঢেকে যেতে থাকলো। বাতাসও ধীরে ধীরে বাড়ছিল। দুপুরের পর থেকে গ্রামের বাচ্চারা সব মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। খেলা আর হই হুল্লোড় চড়ছিল জোরে। বাতাস পেয়ে ঘুড়িও যেন ভন ভন আওয়াজ করে মনের আনন্দে উঠছিল। এই রাজু, দেখ, আকাশ কালো হয়ে আসছে। আকাশ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ঝড় হবে। হ্যাঁ রে রবি, মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় শুরু হবে রে। ইস, কি সুন্দর করে ঘুড়িগুলো উড়ছিল। এখন ঘুড়িগুলো নামাতে হবে। চল রাজু, ঘুড়ি নামিয়ে নেই, না হলে ঝড় শুরু হলে আর ঘুড়িগুলো নামাতে পারবো না রে। হ্যাঁ রে রাজু, বাতাস বাড়ার সাথে সাথে ঘুড়ির সুতোয় টান পড়বে আর ঘুড়ি কেটে কোথাও চলে যাবে, পরে খুঁজেই পাবো না রে। হ্যাঁ রে রাজু, ঠিকই বলেছিস। চল ঘুড়ি নামিয়ে নিই, না হলে ঘুড়িটা হারাতে হবে। রাজু আর রবি তাদের ঘুড়ি নামাতে শুরু করলো। তাদের ঘুড়ি নামানো দেখে শিবু তাদের কাছে এলো। কি রে, তোরা তোদের ঘুড়ি নামিয়ে ফেলছিস কেন? ঘুড়ি তো ডাক দিয়ে সুন্দর করে উঠছিল রে, কেন নামিয়ে ফেলছিস? দেখছিস না আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে যাচ্ছে? মনে হচ্ছে এখন ঝড় উঠবে রে। হ্যাঁ রে শিবু, তোর ঘুড়িটাও নামিয়ে নে, না হলে কেটে যাবে। তখন কিন্তু আবার নতুন ঘুড়ি বানাতে হবে। আরে না, ঝড় টর উঠবে না। আমি এখন ঘুড়িটা নামাবো না, আমি আরো উড়াবো। এরপর রবি আর রাজু ঘুড়ি নামিয়ে নিল। আস্তে আস্তে বাতাস বাড়তে থাকলো। সবাই চারদিকে তাকালো। রাজু, রবি, এদিকে এসে আমার ঘুড়িটা নামিয়ে দে না রে। এই আয় এদিকে, বাতাসের তীব্রতার সাথে আমি আর পারছি না রে, এদিকে আয়। আরে শিবু, তোকে আগেই বললাম ঘুড়িটা নামিয়ে নে, তো কথা শুনলি না আমাদের? আমি তো বুঝতে পারিনি রে, হঠাৎ করে বাতাসের বেগ এতটা বেড়ে যাবে। আরে যা শিবু, তোর ঘুড়িটা কেটে গেছে। দেখ কোথায় উড়ে যাচ্ছে, ওই দেখ। তোকে আগেই বলেছিলাম বাতাস বাড়লে ঘুড়ি কেটে যাবে, আগে ভাগেই ঘুড়িটা নামিয়ে নিতি। ইস, তোদের কথা যদি শুনতাম তাহলে তখনই ঘুড়িটা নামিয়ে ফেলতাম। তাহলে আমার ঘুড়িটা আর কাটতো না রে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে রে। এই রাজু, চল কালু চাচার আম বাগানে যাই। নিশ্চয়ই আজ ঝড়ের সাথে অনেক আমও পড়বে। সবাই মিলে একসাথে আম কুড়াবো, ভীষণ মজা হবে রে। কিন্তু কালু চাচা খুবই কিপটে, আমাদের কি আম কুড়াতে দেবে? এত বড় আমের বাগান, তারপরেও মন থেকে একটা আমও সরে না তার। হ্যাঁ রে, আর ওই কালু কিপটাটা সারাদিন আম বাগানের মধ্যে বসে বসে বাগান পাহারা দেয়। চল না গিয়ে দেখি, ঝড় আসবে দেখে বাড়িও তো চলে যেতে পারে, তাই না? না থাকলে আজ অনেক আম কুড়াতে পারবো রে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক আছে, চল সবাই গিয়ে তো দেখি, যদি থাকে যে যার বাড়িতে চলে যাব, বুঝলি? কথাগুলো বলতে বলতেই রাজুরা সবাই কালুর আম বাগানের দিকে রওনা দিল। কিরে ডিমি, অমন আস্তে আস্তে কাজ করছিস কেন? একটু দ্রুত হাত চালা। আমার হাত দুটো তো অনেক ছোট মা, এত ছোট হাত দিয়ে আর কত জোরে কাজ করবো বলো তো? সে না হয় বুঝলাম, কিন্তু তোর মুখটাও তো অনেক ছোট। তাহলে ছোট মুখে অত পাকা পাকা কথা বলিস কি করে শুনি? তুমি যে কি বলো না মা, কথা তো মুখ দিয়ে বলতে হয়, কথা বলতে তো আর কষ্টও হয় না, আর গায়ে বলও লাগে না। পাকা মেয়ে একটা, মুখ না চালিয়ে হাত চালা, কাজে দেবে। রিমি, তাড়াতাড়ি গমগুলো পরিষ্কার কর, না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে যে। শুনেছিস মেঘ কেমন করে গর্জন করছে? হ্যাঁ মা, আর গল্প করলে হবে না, চলতে চলতে হাত চালাতে হবে, না হলে ঘরে এগুলো তুলতে পারবো না, সব পানিতে ভিজে যাবে মা। হ্যাঁ রে মা,
জলদি হাত চালা, কে জানে তোর বাবা কোথায় বসে আছে। মা, বাবা মনে হয় মাঠে ধান দেখতে গেছে। তুমি নাও মা, গমের বস্তাগুলো ঘরে রেখে এসো। আমি অত বড় বস্তা তো ঘরে তুলতে পারবো না মা। তোকে তুলতে হবে না, তুই গমগুলো বস্তায় ভরে দে, আমি ঘরে রেখে আসছি। রিমি ছোট্ট হাতে গমগুলো গোছালো আর রমা বস্তাগুলো ঘরে তুলল। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই তারা গম নিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে পড়ল। এইদিকে রিমির বাবা রামু মাঠে ধান খেতে কাজ করছিলেন। বাতাসের ছাপটায় ধানের কাণ্ডগুলো দুলছিল। আরে রবি, আজ তো কালু চাচা নেই, মনে হয় বাড়ি চলে গেছে। চল চল, আমরা আজ মন ভরে আম কুড়াই, চল চল। দেখ দেখ, কত বড় বড় আম পড়ে আছে রে। আজ আমগুলো কুড়িয়ে নিয়ে মাকে কাঁচা আমের আচার দিতে বলবো রে। এই রাজু, চল, বৃষ্টি চলে আসছে, অনেক আম কুড়িয়েছি, আর কুড়াতে হবে না। চল চল চল। হ্যাঁ চল, বৃষ্টির বড় বড় ফোঁটা পড়া শুরু করেছে রে, চল চল। রামুদা, দেখো কিভাবে বাতাস শুরু হচ্ছে, মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় শুরু হবে গো। হ্যাঁ রে দিনু, ধানগুলো মাত্র এই ফুলতে শুরু করেছে। এখন যদি ঝড় হয় তাহলে তো সব ধানের ফুলগুলো ঝরে পড়বে রে, আর ধান সব চিটে হয়ে যাবে। হ্যাঁ গো রামুদা, এবার ধানগুলো দেখে তো মনে হচ্ছিল বাম্পার ফলন হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে ঝড়ে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ রে রামু, কি আর করা, বাতাস পেলেই ধান গাছগুলো সব মাটিতে পড়ে যাবে। চাষিরা তো এবার না খেতে পেয়ে মরে যাবে। চলো রামুদা, বাতাস বেড়ে যাচ্ছে, আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, ওই যে দেখো বিদ্যুৎও চমকাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো, যা হবার পরে দেখা যাবে। হ্যাঁ গো রামু, চলো চলো চলো। এই ঝড়ের মধ্যে মাঠে বসে থাকা একেবারেই নিরাপদ হবে না, চলো চলো। এরপর ধান ক্ষেতের পাশ থেকে দ্রুত রামু আর দিনু তাদের নিজ নিজ বাড়ির দিকে ফিরল। তুমুল বেগে ঝড়ের সাথে বৃষ্টিও পড়তে শুরু করলো। গিন্নি, ও গিন্নি। ওগো, তুমি এসেছো? আমি কত চিন্তায় ছিলাম জানো, চিন্তায় একেবারে কাঠ হয়ে গেছি। এতে এত ভয় পাবার কি আছে, আমি তো আর ছোট মানুষ নই। হোমা, ভয় পাবো না? আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, ঝড় বৃষ্টি হচ্ছে, আর এমন সময় তুমি বাইরে, তাই ভয় করবে না? হ্যাঁ গো, বুঝেছি বুঝেছি। তা গমগুলো সব ঘরে তুলেছ তো? গমের গায়ে বৃষ্টির পানি লাগেনি তো আবার? হ্যাঁ, আমি আর রিমি সব পরিষ্কার করে ঘরে তুলেছি, কিন্তু ঘরে তুলে কি হবে বলো, ঘরের যে অবস্থা, তাই সব জায়গায় চাল থেকে পানি পড়ে। হ্যাঁ গো গিন্নি, তুমি তো ঠিকই বলেছ। কি করব বলো, এতে কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারি না, সেখানে আর চাল সারাই করব কিভাবে? বাবা, বাবা তুমি এসেছো? জানো বাবা, আমার না খুব ভয় করছে। কেন রে মা, তোর ভয় করছে কেন? দেখো না বাবা, বাইরে কেমন জোরে জোরে ঝড় হচ্ছে। যদি আমাদের এই ঘরটা ভেঙে পড়ে, তাহলে আমাদের কি হবে বলো তো? হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। ঘরটার যে অবস্থা, ভেবেছিলাম এবার ধান বিক্রি করে ঘরটা ঠিক করব, কিন্তু এই ঝড়ের পর ধান থাকবে কিনা কে জানে। রিমি মা আমার, তুই আমার কাছে এসে বস, অত ভয় পেতে হবে না, আমি আর তোর বাবা তো তোর সাথেই আছি। দেখো না মা, বাইরে কি জোরে ঝড় হচ্ছে। ঝড়ে যদি ঘর উড়িয়ে নিয়ে যায়, তাহলে তো তোমরাও কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। ঝড়ের আগে যদি ঘরটা ঠিক করতে পারতাম, তাহলে আজ এত চিন্তা করতে হতো না রে। থাক, অত মন খারাপ করো না। তুমি কি করবে বলো তো? তুমি তো আর ইচ্ছে করে ঘর না ঠিক করে রাখুনি, টাকা নেই তাই ঘরটা সারাতে পারছো না। থাক বাবা, অত চিন্তা করো না, আমি আর ভয় পাবো না বাবা। সৃষ্টিকর্তা আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হবে। ওরে বাবারে বাবা, পাকা বুড়িটার কথা শোনো। যাক, মেয়েটা আমার সান্ত্বনা দেওয়া শিখে গেছে।
এরপর ঝড় ততক্ষণে তীব্র হয়ে উঠেছে। গাছের ডালপালা ভেঙে পড়েছে, ধানের শীষ মাটিতে লুটিয়ে পড়েছে, উঠোনে বৃষ্টির পানি ঢুকেছে। বাবা দেখো, বাইরে কেমন গাছের ডালপালাগুলো ভেঙে পড়ছে, গাছের আমগুলো সব আছাড় খেয়ে মাটিতে পড়ছে বাবা। না জানি মাঠের ধানগুলোর কি অবস্থা, ধানগুলো তো মনে হচ্ছে সব মাটিতে নুয়ে পড়েছে। বাবা, এত জোরে কিসের শব্দ হলো গো? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার, এ কি সর্বনাশ হলো আমাদের, এ কি সর্বনাশ হলো। ও বাবা, অমন করে কাঁদছো কেন? কি হলো বাবা? ওগো, আমাদের আম গাছটা ভেঙে রান্নাঘরের উপর পড়েছে। হায় হায় হায়, একটা মাত্র আম গাছ ছিল, সেইটাও গেল, রান্নাঘরটাও গেল। বাবা, ও বাবা, মেঘলা দিনে ঝড় তো আমাদের সব শেষ করে দিল বাবা। এবার এবার আমি পাকা আম কোথা থেকে খাবো বাবা? হ্যাঁ রে, আমাদের কপাল থেকে সবকিছু চলে গেল রে মা। ধান নষ্ট হয়ে গেল, দুবেলা দুমুঠো ভাতও যে কপালে জুটবে না। এই কালবৈশাখী ঝড় তো আমাদের সব নিয়ে গেল। এবার আমাদের কি হবে? কি করে সব কিছু ঠিক করব? ভাঙা চোরা যা ছিল সেগুলোও তো সব ভেঙে গেল। কেঁদো না গিন্নি, কেঁদো না, কেঁদে আর কি হবে বলো? যা হবার তা তো হয়েই গেছে। সৃষ্টিকর্তার কাছে বলো আমাদের এই ঘরটা যেন না ভেঙে যায়, তাহলে মাথা গোজার ঠাইটুকু যে চলে যাবে গিন্নি। হ্যাঁ বাবা, এই ঘরটা ভেঙে পড়লে তো আমাদের গাছতলায় থাকতে হবে। ওগো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখো উনি আমাদের সর্বহারা করবেন না। এইভাবে সারা রাত ঝড় বৃষ্টি হলো। পরদিন ভোরের আলো ফুটলে ঝড় বৃষ্টি কমতে শুরু করলো। চারদিকে যেন ধ্বংসযজ্ঞ হয়ে আছে। গাছপালা ভেঙে পড়েছে, কোনো কোনো গাছ গোড়া থেকে উপড়ে আছে। মাঠের ধানগুলো তো পানির নিচে হাবুডুবু খাচ্ছে। গিন্নি, ঝড় বৃষ্টি থেমে গেছে, আমি মাঠের দিকে যাচ্ছি, তোমরা পারলে উঠানটা পরিষ্কার করতে থাকো। ওগো, সাবধানে যেও, চারদিকে পানি জমে গেছে, দেখে শুনে যেও কেমন। হ্যাঁ, তা তো যাবো। ওগো, কোদালটা নিয়ে যাও, জমির আল কেটে পানি বের করতে কাজে লাগবে। হ্যাঁ গিন্নি, দাও। তুমি মনে না করলে তো আমার আবার বাড়িতে আসতে হতো। এই নাও কোদাল। রামু কোদাল কাঁধে নিয়ে মাঠে এলো। মাঠে এসে সে তার জমি দেখে হাউমাউ করে কেঁদে উঠল। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো, সারা জমির ধানগুলো পানির নিচে, এ কি সর্বনাশ হলো। কেঁদো না গো রামুদা, কেঁদো না। দেখো সারা মাঠই তো পানির নিচে তলিয়ে আছে, কেঁদো না তুমি। দিনু, এই ধানই ছিল আমার শেষ ভরসা। ভেবেছিলাম ধানগুলো বিক্রি করে ভাঙা ঘরটা এবার ঠিক করব, কিন্তু কি অবস্থা দেখো ভাই, আমার সব সম্বল শেষ, সব কিছুই শেষ হয়ে গেছে আমার। রামুদা, সবাই ফসল করে, তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। দেখো সবার স্বপ্নই তো পানির নিচে চলে গেছে, দেখো না। হ্যাঁ রে দিনু, তাই তো দেখছি, কিন্তু কি করব বল, আমি তো নিজেকে সামলাতে পারছি না। শোনো দিনুদা, যা হবার হয়ে গেছে, এখন যেগুলো আছে সেগুলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করতে হবে। হ্যাঁ রে দিনু, সারা বছরের ভাত ঘরে না তুলতে পারলে বউ মেয়েকে না খেয়ে যে মরতে হবে রে। হ্যাঁ রামুদা, চলো মাঠের পানি বের করার ব্যবস্থা করি। এরপর রামু মাঠের পানি বের করার জন্য জমির আল কাটতে শুরু করলো। ওদিকে রমা আর রিমি তাদের বাড়িঘর পরিষ্কার করতে লাগলো। মা, ও মা, এবার আমাদের পাকা আম খাওয়া হবে না তাই না?
কি করে খাবি বল? একটাই তো গাছ ছিল, সেটাও তো ঝড়ে ভেঙে পড়েছে। মা, এই ঝড় আমাদের থেকে সবকিছু কেড়ে নিল। অমন করে বলিস না মা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। চল তাড়াতাড়ি ডালপালাগুলো কেটে পরিষ্কার করে নি, কাল থেকে তো সবাই না খাওয়া, কটা ভাত রান্না করতে হবে তো। হ্যাঁ মা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। এরপর রমা আর রিমি বাড়ির সব ভাঙাচোরা ডাল এক জায়গায় করতে লাগলো। মা, মা এই দেখো মা, আমি কত আম কুটেছি। এই কাঁচা আমগুলো কি করবো মা? কি আর করব, তেল থাকলে না হয় একটু আচার বানিয়ে দিতাম, তাও তো নেই। মা, আমরা গরিব বলে ইচ্ছে করলে কিছু খেতেও পারি না, তাই না? হ্যাঁ রে মা, গরিব হলে কত কিছু মেনে নিতে হয়, গরিব মানুষের কোনো ইচ্ছে থাকতে নেই। এরপর রামু মাঠ থেকে বাড়ি ফিরে এলো। কি গো, ধানের কি অবস্থা? আছে পানির নিচে, আর কি অবস্থা হবে? হগু, সব ধান কি নষ্ট হয়ে যাবে? জানি না গো, পানি যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে হয়তো কিছু ধান পাওয়া যাবে, আর পানি যদি না নামে সব ধান পচে যাবে, কিছুই আনতে পারবো না। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাদের। এরপর দেখতে দেখতে কদিন পার হলো, ধীরে ধীরে মাঠের পানিও নেমে গেল, ধান গাছগুলো দৃশ্যমান হলো, যা আছে সেইগুলো কৃষকেরা বাড়ি নিতে ব্যস্ত। গিন্নি, চলো ধানগুলো কেটে কুটে ঘরে নিয়ে আসি, যা ধান পাওয়া যাবে তাতে তো কিছুদিন চলবে, তাই না? হ্যাঁ চলো গো। বাবা, আমিও তোমাদের সাথে যাব। না রে মা, মাঠে অনেক রোদ, মাঠে গিয়ে তোর কোনো কাজ নেই রে মা। না বাবা, আমি তোমাদের সঙ্গে যাব। মা, আমাকে নিয়ে যাও না। আচ্ছা চল। হুগু দেখো, কত ঝড় বৃষ্টি কাদা পানির মধ্যেও সৃষ্টিকর্তা আমাদের খাবার ধান ঠিকই আমাদের ঘরে তুলে দিয়েছেন। হ্যাঁ গো গিন্নি, আমরা শুধু শুধু হাই হাই করি, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদের চিন্তা করে রাখেন গো। হ্যাঁ গো, আবার জমিটা চাষের জন্য তৈরি করতে হবে। বাবা, ফসলের এত ক্ষতি হলো, তারপরও আবার তুমি ফসল লাগাবে বাবা? তোমার কষ্ট হয় না? হ্যাঁ রে মা, জীবনে কত উত্থান পতন আসবে, তার মধ্যে আমাদের থেমে থাকা যাবে না রে, সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি, ঝড় হবে ফসলের ক্ষতি, এই দুঃসময়ও পার হয়ে যাবে। জীবনেও ঝড় আসে বাবা, কষ্ট আসে, কিন্তু বাবা মা প্রতিবেশী বন্ধুরা সবাই একসাথে থাকলে সবকিছু সহজ হয়। হ্যাঁ রে পাকা বুড়ি, তুই তো সবই বুঝিস। শত কষ্টের পরেও কৃষকেরা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চোখে নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন করে ফসল বোনে। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো রোদ খরা, এর মধ্যে দিয়ে কৃষকের জীবন পার হতে থাকে। শ্যামনগর গ্রামে করিম নামে একজন গরিব কৃষক বাস করত। মাঠে তার সামান্য একটু জমি ছিল, যেখানে সে ধান চাষ করত, নিজের পরিশ্রমে ফসল ফলাতো, সংসার চালাতো। কিন্তু প্রতি বছর বর্ষা এলেই দুর্ভোগ নামতো তার জীবনে। বন্যার পানি এসে সব ফসল ভাসিয়ে নিয়ে যেত, তার কুড়ে ঘরটা ভেঙে পড়ত, আর পরিবারের সবাইকে নিয়ে আশ্রয় নিতে হতো উঁচু জমিতে।